গাজা কিনতে দৃঢ় প্রতিজ্ঞ যুক্তরাষ্ট্র বললেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে নেতানিয়াহুর মন্তব্যের তীব্র নিন্দা রিয়াদের। মার্কিন গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা ও রেডিও ফ্রি ইউরোপকে অর্থের অপচয় আখ্যা ইলন মাস্কের পুরোপুরি বন্ধ করে দেওয়ার প্রস্তাব। এবং তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য, ট্রেন দুর্ঘটনায় আহত কয়েকজন, বাতিল বহু ফ্লাইট। ইরানে বছরের প্রথম তুষারপাত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। গাজার মালিকানা কিনে নিতে দৃঢ় প্রতিজ্ঞ যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি যুদ্ধ বিধ্বস্ত গাজাকে একটি বড় আবাসন প্রকল্প বলে উল্লেখ করেন। এ সময় অন্যান্য আরব দেশকে আংশিকভাবে গাজা পুনর্গঠনের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা আছে বলেও জানান তিনি। যদিও ট্রাম্পের এমন পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে সৌদি আরব, মিশর ও জর্ডান। সপ্তাহখানেক আগেও যেখানে গাজাবাসী তাদের বাসভূমি ফিরে পাওয়ার স্বপ্ন দেখছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পরিকল্পনায় সে স্বপ্নও যেন ভেঙে চুরমার হওয়ার উপক্রম হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর গাজা দখলের পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প। গাজাবাসীকে বাস্তুচ্যুত করে অবরুদ্ধ এই অঞ্চলটি থেকে ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে গড়ার প্রস্তাব তোলেন তিনি। এই প্রস্তাবের পর বিশ্বজুড়ে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠলেও নিজের পরিকল্পনা থেকে এক চুলো নড়তে নারাজ ডোনাল্ড ট্রাম্প। বরঞ্চ দিন দিন এই পরিকল্পনাতেই যেন আরও শান দিচ্ছেন তিনি। রোববার সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, গাজার মালিকানা কিনে নিতে দৃঢ় প্রতিজ্ঞ তার প্রশাসন। তার মতে যুদ্ধ বিধ্বস্ত গাজা বেশ ভালো একটি আবাসন প্রকল্প হওয়ার যোগ্যতা রাখে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র গাজার পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে অন্যান্য আরব রাষ্ট্রকে গাজা পুনর্গঠনের দায়িত্ব দিতে পারে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। আমরা সম্পূর্ণভাবে গাজার মালিকানা পেতে দৃঢ় প্রতিজ্ঞ। হামাস যাতে আর কখনো গাজায় ফিরতে না পারে সে বিষয়টি নিশ্চিত করব। আমরা ধ্বংসপ্রাপ্ত এই অঞ্চলকে নতুন করে গড়ে তুলব, যাতে ভবিষ্যতে মানুষ সেখানে নিশ্চিন্তে বাঁচতে পারে। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাকে বাহবা দিয়ে নেতানিয়াহু বলেন, সৌদি ভূখণ্ডে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যথেষ্ট জায়গা রয়েছে, এর জন্য গাজার কোনো প্রয়োজন নেই। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এসব মন্তব্য এবং পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। মিশর ও জর্ডানও গাজাবাসীর পাশে এসে দাঁড়িয়েছে, প্রত্যাখ্যান করেছে ট্রাম্পের গাজা পুনর্গঠন পরিকল্পনা। ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করছে হামাসও। রোববার টেলিগ্রামের এক পোস্টে হামাসের রাজনৈতিক শাখার এক সদস্য ইজ্জাত আল রিশেক বলেন, গাজা কোনো আবাসন প্রকল্প নয় যে তা চাইলেই কিনে নেওয়া যায়। এটি ফিলিস্তিন ভূখণ্ডের একটি অংশ। এই অঞ্চলকে দখলের যাবতীয় পায়তারা গাজার বাসিন্দারা নস্যাৎ করে দেবে বলেও মন্তব্য করেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ইউএসএআইডির পর এবার মার্কিন অর্থায়নে পরিচালিত গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা ও রেডিও ফ্রি ইউরোপ বন্ধের প্রস্তাব দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্প প্রশাসনের নতুন বিভাগ সরকারি দক্ষতা উন্নয়নের প্রধান মাস্ক জানান, গণমাধ্যমগুলো করদাতাদের টাকায় চলে, যা আর প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ার পর থেকেই তার প্রশাসনে ইলন মাস্ক কোন পদে নিয়োগ পাবেন তা নিয়ে চলে নানা আলোচনা। অবশেষে মার্কিন ধনকুবের মাস্কের জন্য নতুন একটি বিভাগই খুলে ফেলেন ট্রাম্প। সরকারি দক্ষতা উন্নয়ন বিভাগের দায়িত্ব পেয়েই একের পর এক সিদ্ধান্ত নিতে দেখা যায় মাস্ককে। সেই ধারাবাহিকতায় এবার মার্কিন অর্থায়নে পরিচালিত ভয়েস অব আমেরিকা ও রেডিও ফ্রি ইউরোপ গণমাধ্যম দুটি বন্ধের প্রস্তাব দিয়েছেন মাস্ক। যুক্তরাষ্ট্রের ত্রাণ সংস্থা ইউএসএআইডি বন্ধের পরিকল্পনার মধ্যেই এই আহ্বান জানানো হলো। সামাজিক মাধ্যম এক্সে ইলন মাস্ক বলেন, করদাতাদের টাকায় চলে গণমাধ্যমগুলো। ইউরোপ এখন মুক্ত, তাদের কথা কেউ শোনে না। এখানে চরমপন্থী বামপন্থীরাই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আর প্রতি বছর মার্কিন করদাতাদের $1 বিলিয়ন নষ্ট করছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত রিচার্ড গ্রেনেল গণমাধ্যমগুলো নিয়ে সমালোচনা করেন। এরপরই এক্স হ্যান্ডেলে ভয়েস অব আমেরিকা ও রেডিও ফ্রির আউটলেটগুলো বন্ধের কথা বলেন মাস্ক। রেডিও ফ্রি ইউরোপ বা রেডিও লিবার্টি 1950 সালে ইউরোপে আমেরিকাপন্থী এবং সোভিয়েত বিরোধী খবর প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়। এটি সিআইএ দ্বারা পরিচালিত হতো। শুরুর দিকে গণমাধ্যমটির নাম ছিল রেডিও লিবারেশন ফ্রম বলশেভিজম। পরে 1956 সালে রেডিও লিবারেশন নামকরণ করা হয়। বর্তমানে এটি রেডিও লিবার্টি নামে পরিচিত। 2020 সালে রাশিয়া রেডিও লিবার্টিকে বিদেশি এজেন্ট হিসেবে চিহ্নিত করে এবং 2022 সালে এর সম্প্রচার বন্ধ করে দেয়।
অন্যদিকে ভয়েস অব আমেরিকা 1940-এর দশকে নাৎসি প্রোপাগান্ডা মোকাবেলা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এটি এখনও মার্কিন অর্থায়নে পরিচালিত এবং এর ব্যবস্থাপনা সরাসরি মার্কিন সরকারের নিয়ন্ত্রণে। সাম্প্রতিক সময়ে মাস্ক এবং গ্রেনেল দুজনই মিডিয়া সংস্থাগুলোর সরকারি অর্থায়নের তীব্র বিরোধিতা করে আসছেন। গণমাধ্যম পরিচালনায় করদাতার অর্থ ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তারা। মাস্ক, পলিটিকো, অ্যাসোসিয়েটেড প্রেস এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের মতো মিডিয়া সংস্থাগুলোর পেছনে ফেডারেল অর্থ প্রদানের সমালোচনাও করেছেন। রুশ গণমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হচ্ছে, ইলন মাস্কের দল এই অর্থ প্রদান বাতিলের জন্য কাজ করছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, সরকার পলিটিকো সাবস্ক্রিপশনের জন্য 8 মিলিয়নেরও বেশি অর্থ প্রদান করেছে। 2024 সালে ভয়েস অব আমেরিকার জন্য বাজেট ছিল 26 কোটি 75 লাখ মার্কিন ডলার, আর রেডিও লিবার্টি পরিচালিত হয়েছে 14 কোটি 22 লাখ মার্কিন ডলারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শত শত বিলিয়ন ডলারের দুর্নীতি খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কাজে তাকে সহায়তা করবেন ইলন মাস্ক। রোববার নতুন করে স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির উপর 25% শুল্ক আরোপ করা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। প্রতিদিনই খবরের শিরোনামে মার্কিন প্রেসিডেন্ট। রোববার ফক্স নিউজকে এক সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, মার্কিনরা সরকারি খরচের অপচয় রোধ করতে তাকে নির্বাচিত করেছেন, আর সেই কাজটিই তিনি করছেন। ট্রাম্প বলেন, মার্কিন সরকারি সংস্থাগুলোতে শত শত বিলিয়ন ডলারের দুর্নীতি খুঁজে বের করবেন তিনি। এ কাজে তাকে সহায়তা করবেন ইলন মাস্ক। টেসলার প্রধানকে শিক্ষা দপ্তর ও প্রতিরক্ষা ব্যয় কমানোর দায়িত্বও দেওয়া হবে বলে জানান ট্রাম্প। ইলন মাস্ককে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটি বিভাগ পরিচালনার দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে মাস্ক মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বন্ধের পদক্ষেপ নিয়েছেন, যার ফলে হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন। যদিও আদালত সাময়িকভাবে এই ছাঁটাই আদেশ স্থগিত করেছেন। মাস্কের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে ট্রাম্প জানান, এতে লাভবান হচ্ছেন না টেসলা প্রধান। এদিকে এবার স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির উপর 25% শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে কোন কোন দেশের আওতায় পড়বে তা এখনও জানাননি তিনি। এর আগে কানাডা ও মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। তীব্র সমালোচনার মুখে 1 মাসের জন্য তা স্থগিত করা হয়। সমঝোতা অনুযায়ী সীমান্তে কড়াকড়ি আরোপ করে কানাডা ও মেক্সিকো। তবে প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের পণ্যের উপর 10% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। রাহানুল রানা, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর চীনের শুল্ক কার্যকর হচ্ছে আজ। এসব পণ্যের মধ্যে কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রয়েছে। এসব পণ্যের উপর 15% সীমান্ত কর আরোপ করা হবে। এছাড়া মার্কিন অপরিশোধিত জ্বালানি তেল, কৃষি যন্ত্রপাতি ও বড় ইঞ্জিনের গাড়ির উপর 10% শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে অর্থনৈতিকভাবে শক্তিধর এই দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের সংখ্যা আরও বাড়ল। এর আগে গত 4 ফেব্রুয়ারি সব চীনা পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময় আরও থাকছে, পরমাণু চুক্তিতে রাজি হলে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ চাপ নীতির মুখে ওয়াশিংটনের সঙ্গে বৈঠকে নারাজ তেহরান। যৌথ সামরিক মহড়ার মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতার জানান দিল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। শক্তিশালী প্রতিরক্ষা কৌশল প্রদর্শন করতে এই মহড়ায় অংশ নেয় দুদেশের সেনাবাহিনী। ওয়াশিংটন সিউলের সামরিক মহড়ার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া এটি। সোমবারের ওই মহড়ায় অংশ নেয় মার্কিন ও দক্ষিণ কোরীয় সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট। প্রতিরক্ষা শক্তি জোরদার করতে উভয় দেশের সেনারা বিভিন্ন সামরিক কৌশল অনুশীলন করে। এই প্রশিক্ষণের গুরুত্ব অনেক বেশি। এটি আমাদের সহযোদ্ধাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করছে। একই সঙ্গে বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর সমন্বিত আক্রমণের সক্ষমতা বাড়াচ্ছে। যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যৌথ আকাশ ও স্থল মহড়ার মাধ্যমে আমরা বিভিন্ন কৌশলগত দক্ষতা
অর্জন করেছি। সামরিক যানবাহনের ক্রু ও কমান্ডারদের মধ্যে দলগত সমন্বয় আরও দৃঢ় হয়েছে। একজন প্লাটুন কমান্ডার হিসেবে এই অভিজ্ঞতার ভিত্তিতে আমি আমাদের ব্যাটালিয়নের জন্য আরও বেশি প্রচেষ্টা চালাবো, যাতে আমরা যুদ্ধের সক্ষমতা আরও উন্নত করতে পারি। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মহড়ার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। তাদের এমন তৎপরতা আঞ্চলিক নিরাপত্তার জন্য চরম হুমকি বলেও আখ্যা দিয়েছে দেশটি। সর্বোচ্চ নেতা কিম জং উনের অভিযোগ, এই ধরনের সামরিক মহড়া আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের ঝড় না থামালে তার সঙ্গে ইরান আলোচনায় বসবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। তবে সাধারণ পরিস্থিতিতে আলোচনায় বসতে আপত্তি না থাকলেও ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির মুখে আলোচনায় বসতে নারাজ তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনামলে কূটনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের মূল হাতিয়ার হয়ে উঠেছে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ। যখনই কোনো দেশ মার্কিন সরকারের প্রত্যাশা পূরণে অনীহা প্রকাশ করছে, তখনই তাদের দিকে ছুড়ে দেওয়া হচ্ছে শুল্ক আরোপের হুঁশিয়ারি। এই তালিকা থেকে বাদ যায়নি ইরানও। মার্কিন মসনদে বসা আগের শাসকরাও ইরানের ওপর নানাবিধ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বুধবার ট্রাম্পও তার সর্বোচ্চ চাপ নীতি অনুসরণ করে চীনে ইরানি ও অপরিশোধিত তেল বহনকারী প্রতিষ্ঠানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। বিভিন্ন গণমাধ্যম বলছে, মূলত তেহরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে ইরান প্রশাসনকে বাগে আনতেই এ ধরনের পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। যদিও চাপের মুখে মার্কিনদের কাছে নত হতে নারাজ পেজেশকিয়ান প্রশাসন, তবে ট্রাম্পও পিছু হটার পাত্র নন। শুল্ক আরোপের পাশাপাশি নানা প্রলোভনও দেখিয়ে যাচ্ছেন তিনি। শনিবার মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি হয় তবে তাদের ভূখণ্ডে আর হামলা চালাবে না ইসরায়েল। এদিকে ইরান বলছে আলোচনায় বসতে আপত্তি নেই তাদের, তবে তা কোনোভাবেই ট্রাম্পের দেয়া চাপের ফলে নয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বিবৃতিতে বলেন, তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে আলোচনার বিকল্প নেই। তবে তা যদি ট্রাম্পের ছুড়ে দেয়া নিত্য নতুন হুঁশিয়ারির কারণে হয়, তবে তা চুক্তি কম, আত্মসমর্পণই বেশি হবে। এ অবস্থায় ট্রাম্প তার নতুন হাতিয়ারের ব্যবহার চালিয়ে গেলে ইরান আলোচনায় বসবে না বলে জানান আরাকচি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। 22 বছর পর পরমাণু অস্ত্র তৈরিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি উঠেছে ইরানে। দেশটির শীর্ষ সামরিক কমান্ডাররা বলছেন, বর্তমান শাসন কাঠামোর ধারাবাহিকতা রক্ষা করতে চাইলে পারমাণবিক অস্ত্র উন্নয়নের উপর জারি করা ফতোয়া প্রত্যাহার করতে হবে খামেনির। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নেতারা খামেনিকে জানিয়েছেন, পশ্চিমা বিশ্বের হুমকি মোকাবিলায় তেহরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা জরুরি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা 2005 সালে প্রথমবারের মতো ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ওপর আরোপিত নিষেধাজ্ঞায় ফতোয়ার কথা উল্লেখ করা হয়। তখন খামেনি জোর দিয়ে বলেছিলেন, এ ধরনের অস্ত্রের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইরানের কয়েকজন শীর্ষ কমান্ডার তাদের আগের অবস্থান বদলেছেন। এখন অনেকেই পারমাণবিক বোমা তৈরির পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে প্রবল তুষার ঝড়ের কারণে ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। ঝড়ে নিউ ইয়র্ক ও বোস্টনে বাতিল হয়েছে বহু ফ্লাইট। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বরফ সরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে ব্যস্ত স্থানীয় বাসিন্দারা। তবে ইরানে দেখা গেছে ভিন্ন চিত্র। দেশটিতে বছরের প্রথম তুষারপাত উদযাপন করছে মানুষ। যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাট থেকে বরফ সরিয়ে চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন বাসিন্দারা। জমে থাকা বরফ সরিয়ে নিতে ব্যবহার করা হচ্ছে শাবল ও তুষার পরিষ্কারক যান। বেশিরভাগ এলাকায় 1 ফুটের বেশি তুষার জমেছে, এতে ব্যাহত হচ্ছে জনজীবন। তুষারঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্কের বেশ কিছু এলাকা ও নিউ ইংল্যান্ডের উত্তরাঞ্চল। বোস্টন ও নিউ ইয়র্কের বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটেছে। সোমারভিলে 2টি ট্রেনের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে বছরের প্রথম তুষারপাত উপভোগ করতে পার্কে ভিড় জমিয়েছেন বাসিন্দারা। শিশুরা বরফ দিয়ে স্নোম্যান বানাচ্ছে, বড়রা মেতে উঠেছেন তুষার যুদ্ধে। দীর্ঘদিন শুষ্ক আবহাওয়ার পর এই তুষারপাত সেখানকার মানুষকে স্বস্তি দিয়েছে।
তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে উদ্বেগ কমেনি। অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন পর্যাপ্ত তুষারপাত ও বৃষ্টিপাত না হলে ভবিষ্যতে খরার আশঙ্কা রয়েছে। বর্তমান অবকাঠামোর কারণে আমরা প্রায়ই পানি সংকটে ভুগি, তবে এটি বছরের প্রথম তুষারপাত। আশা হারানোর কিছু নেই, সামনে আরও তুষারপাত হতে পারে, আর গ্রীষ্মের পরিস্থিতিও ভিন্ন হতে পারে। আপাতত পার্কে তুষারের সাদা চাদরে মোড়া সৌন্দর্য ও ঠান্ডার আমেজ উপভোগ করে ব্যস্ত সময় পার করছেন তেহরানবাসী। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। তুষার ঝড়, বজ্রপাত সহ ভারী বৃষ্টির কবলে অস্ট্রেলিয়ার সিডনি শহর। দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, সোমবার ঝড়ের কারণে শহরটিতে 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়। এতে ডুবে গেছে বিভিন্ন সড়ক। বর্জ্যের কারণে তৈরি হয়েছে জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে যান চলাচল। আরও তুষার ঝড় ও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। ফ্রান্সের প্যারিসে হতে যাচ্ছে আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক শীর্ষ সম্মেলন। দুদিন ব্যাপী এই সম্মেলনে যোগ দেবেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের পাশাপাশি 1,500-এর বেশি অতিথি। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পশ্চিমা বিশ্ব ও চীনের চলমান প্রতিযোগিতার মধ্যেই আয়োজিত এই সম্মেলন নিয়ে এরই মধ্যে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। বিশ্লেষকরা বলছেন, নিজেদের প্রযুক্তিগত দক্ষতা দেখাতে ফ্রান্স ও ভারতের জন্য এটা বড় সুযোগ। সম্মেলনের আলোচনায় প্রাধান্য পাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের হুমকি ও নীতিগত উন্নয়ন। বাংলাদেশ সহ বিদেশি শিক্ষার্থীরা হঠাৎ করেই যেন মুখ ফিরিয়ে নিচ্ছে উচ্চশিক্ষার তীর্থস্থান খ্যাত যুক্তরাজ্য থেকে। বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের আবেদন উল্লেখযোগ্য হারে কমছে। অভিবাসন নীতিমালায় সরকারের কঠোর অবস্থানের কারণেই বিকল্প খুঁজছে শিক্ষার্থীরা, বলছেন সংশ্লিষ্টরা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদন হঠাৎ করে উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। গেল বছর গ্র্যাজুয়েট লেভেলে পড়তে আসা শিক্ষার্থীদের সাথে করে পরিবারের সদস্যদের আনার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়। অপরদিকে ব্রিটিশ শিক্ষার্থীদের সাথে তুলনামূলকভাবে আকাশচুম্বী টিউশন ফি বৃদ্ধিও অন্যতম কারণ মনে করছেন অনেকে। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে, শিক্ষার মান ধরে রাখার ক্ষেত্রে এখনো শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাজ্য। অ্যারাউন্ড 40% স্টুডেন্ট ইউকেতে আসার পরিমাণ কমেছে, যদিও ব্রিটিশ কাউন্সিল এবং ইউকেবিআই ডাটা থেকে পরবর্তীতে আমরা জানতে পারবো ওর অ্যাকচুয়াল পরিমাণ কত। কোন কোন ইউনিভার্সিটি 100% টিউশন ফি পর্যন্ত নেয়, যেটা একসাথে দেওয়াটা অনেক টাফ। সেকেন্ডলি হচ্ছে ডিপেন্ডেন্ট বন্ধ করে দেওয়ার কারণে অনেকে ফ্যামিলি ছাড়া আসতে যাচ্ছে না, সো তারা অন্য কোথাও পার্সু করছে মাস্টার্স। দেশটির মোট অভিবাসীর সংখ্যা ঠিক রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবীদের ভারসাম্য রাখতেই কঠোর নীতিতে সরকার। হাড়ভাঙ্গা পরিশ্রমের চাকরি করে উচ্চ মাত্রার টিউশন ফি পরিশোধে হিমশিম খেতে হচ্ছে বিদেশি শিক্ষার্থীদের। স্টুডেন্টদের ভিসা এক্সটেনশনের ক্ষেত্রে সিরিয়াস করা করে, যেমন কোনো একটা সাবজেক্টে যদি একটা কোনো সেকশনে একটা কোনো সেমিস্টার যদি ফেল করে, তাহলে সেটা রিটেক দেওয়ার ক্ষেত্রে অনেক ইনস্টিটিউশনে নতুন করে কস্ট ইস্যু করতে দেয় না। তো এই সকল কতগুলি কম্বাইন্ড রিজনে দেখা যাচ্ছে যে এখানে স্টুডেন্ট হিসেবে সাস্টেন করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। বিদেশি শিক্ষার্থীর ভর্তি হ্রাস পাওয়ায় নিজেদের পরিচালনা ব্যয় মেটাতে সংকটে অনেক বিশ্ববিদ্যালয়। সংকট মোকাবেলায় কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে কর্মরত 400 জনকে চাকরিচ্যুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সাথে বন্ধ করে দেওয়া হচ্ছে বেশ কয়েকটি কোর্স ও বিভাগ। ব্রিটিশ অর্থনীতিতে প্রতি বছর 42 বিলিয়ন পাউন্ড অবদান রাখে বিদেশি শিক্ষার্থীরা। তবে কঠোর ইমিগ্রেশন নীতিমালা, একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফির উচ্চ হারের কারণে বিদেশি শিক্ষার্থী আসার সংখ্যা কমে গেছে। একই সাথে মুখ থুবড়ে পড়েছে বিদেশি শিক্ষার্থী নির্ভর বিশ্ববিদ্যালয়গুলো। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বলিভিয়ায় শুরু হয়েছে উৎসবের মৌসুম। কার্নিভাল উদযাপন করতে ভিড় করেছে শত শত বলিভিয়ান ও বিভিন্ন দেশ থেকে যাওয়া পর্যটকরা। স্টেজে অদ্ভুত অঙ্গভঙ্গি করে এক জোকারের নৃত্য পরিবেশনের এই চিত্র বলিভিয়ার লা পাজ শহরের। রাস্তা জুড়ে নানা রঙের পোশাক পরে উৎসবে অংশ নেন অনেকে। ঐতিহ্যবাহী পোশাক পরেও স্টেজে পারফর্ম করতে দেখা যায় অনেককে। স্থানীয় সময় রোববার এমনই আনন্দ উপভোগ করার মাধ্যমে কার্নিভালের সূচনা করতে দেখা যায় শত শত বলিভিয়ান ও নানা দেশ থেকে আসা পর্যটকদের। করা হয় উৎসবের কথিত আত্মাকে নিয়ে শোভাযাত্রা।
বলিভিয়ানদের বার্ষিক ঐতিহ্যবাহী রীতি অনুসারে উৎসবের মৌসুম শুরু করা হয় কবর থেকে শঙ্কে জাগ্রত করার মাধ্যমে। শহর জুড়ে তার কফিন নিয়ে প্রদর্শনী করে স্থানীয়রা মেতে ওঠে আনন্দ উৎসবে। তাদের বিশ্বাস শং গেল 1 বছর যাবৎ কফিনে ছিল এবং যাকে জাগিয়ে তুললে হবে লা পাজ শহরের উৎসবের সূচনা। কার্নিভালের রানী সাহায্য করে আত্মাকে জাগিয়ে তুলতে। প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত কার্নিভালের সময় হিসেবে ধরা হয়। এ কয়েকদিন খ্রিস্ট ধর্মের নানা ধরনের উৎসব পালনে ব্যস্ত থাকেন সবাই। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজা কিনতে দৃঢ় প্রতিজ্ঞ যুক্তরাষ্ট্র বললেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে নেতানিয়াহুর মন্তব্যের তীব্র নিন্দা রিয়াদের। মার্কিন গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা ও রেডিও ফ্রি ইউরোপকে অর্থের অপচয় আখ্যা ইলন মাস্কের পুরোপুরি বন্ধ করে দেওয়ার প্রস্তাব। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।